মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার ভূগোল করাচ্ছি। পুরো কোনো প্রশ্ন বাদ না দিয়ে, অথবা কোনো প্রশ্ন বাদ নয়। অতএব তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। এবিটিএ টেস্ট পেপার 100, পেজ নাম্বার 148। দেখো, পুরো টেস্ট পেপার পাবে 2025 সালে। তুমি যদি পুরো 100 পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু ভূগোল নয়, সকল সাবজেক্ট পেয়ে যাবে। আর এমন ট্রিক পাবে না যা তোমাকে সবার আগে নিয়ে যেতে সাহায্য করবে। কোনো টিউশনি মাস্টার এভাবে দেবে না। দেখো, পুরো 100 নাম্বার করতে না সত্যি অসুবিধা হয়। অতএব তুমি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। দেখো, আজ স্টার্ট করেছে পেজ নাম্বার 148। পেজ নাম্বার 148, দেখো পেজ নাম্বার 148 দেখেছো? দেখো আজকে কি স্টার্ট করেছি, পেজ নাম্বার 148। ক্লাস 10 জিওগ্রাফি সব সাবজেক্ট পেয়ে যাবে, সব সাবজেক্ট এবিটিএ টেস্ট পেপার আর পুরো পাবে পুরো। দেখো প্রথম পেজ হচ্ছে 148। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো দেখো কি আছে। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, দেখো 1 নম্বরে ক অবরোহণ। 2 নম্বর পলল বেজনী সৃষ্টি হয় নদীর কোথায় জানো? মধ্যগতিতে। পলল বেজনী কোথায় সৃষ্টি হয়? মধ্যগতিতে। যেখানে নদী দেখো উচ্চগতি যেখানে গিয়ে মেশে সেখানে না হাত পাখার আকার, মানে সেখানে নুড়ি কাকর বালি বেশি দূর নিয়ে যেতে পারে না, হাত পাখার আকার ভূমি, তাকে বলা হয় পলল বেজনী। বায়ুমণ্ডলে যে পদ্ধতি সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো বিকিরণ। জানো তো বায়ুমণ্ডলে সর্বাধিক, দেখো সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ। তাই বায়ুমণ্ডলকে সবচেয়ে বেশি উত্তপ্ত করে। সীমান্ত বৃষ্টি কাকে বলে জানো? নাতিশীতোষ্ণ বৃষ্টিকে। নাতিশীতোষ্ণ বৃষ্টি সীমান্ত এলাকায় হয়, তাই সীমান্ত বৃষ্টি বলে। একটি সাময়িক বায়ুর উদাহরণ কি জানো? মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু দেখো গরমকালে আসে, শীতকালে ফিরে আসে, তাই এটা সময় সময় হয়, তাই এটার নাম সাময়িক বায়ু। সাময়িক বায়ু। উষ্ণ শীতল স্রোতের মাঝে বিভাজন রেখাকে কি বলা হয় জানো? হিমবাহ প্রাচীর। তাহলে উষ্ণ আর শীতল স্রোতের মাঝে না একটা রেখা দেখা যায়, সেটার নাম হচ্ছে হিমপ্রাচীর। দেখো কম্পিউটার টিভি প্রভৃতি ইলেকট্রনিক বজ্রকে বলা হয় জানো কি? ই ওয়েস্টেজ। কম্পিউটার টিভি ইত্যাদি যে ইলেকট্রনিক্স দ্রব্য তা যদি ফেলে দেওয়া হয়, ব্যবহারে না লাগে, তাই হচ্ছে ই ওয়েস্টেজ। তারপরে দেখো 1956 সালে রাজ্য পুনর্গঠন ভিত্তি ছিল কি জানো? ভাষা। তাহলে আমাদের 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের ভিত্তি ছিল কি? ভাষা। আম্ল বৃষ্টি দেখা যায় কোথায় জানো? দক্ষিণ ভারতে। আম্ল বৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে। দেখো শিবালিক হিমালয়ের পাদদেশ অঞ্চলে কি তৈরি হয়? ভাবর। শিবালিক হিমালয়ের পাদদেশ অঞ্চলে কি তৈরি হয়? ভাবর। দেখো ভারতের দীর্ঘতম শেষ খালের নাম কি জানো? ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম শেষ খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। এরপরে চলে আসি, দেখো পরের প্রশ্ন কি আছে তোমরা দেখেছো? দেখো পরেরটা কি আছে। ভারতে মেট্রো রেল প্রথম কোথায় চালু হয়? উত্তর হচ্ছে কলকাতায়। ভারতে মেট্রো রেল প্রথম কোথায় চালু হয়? কলকাতায়। পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল কি তোমরা জানো? নেপথা। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? দেরাদুনে। এই হচ্ছে মোট 14টা এমসিকিউ। এবার চলে আসি দেখো অন্য প্রশ্ন। দেখো এবার আছে কি সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যার প্রথম প্রশ্ন, দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো। দেখো দেখতে থাকো আর কি বলেছে? সাবস্ক্রাইব করে রাখো। দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের নাম কাতার। এটা সত্য। মিশরের যে কাতার রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপসারণ গর্ত। তারপর দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠলে তাকে ক্যাটাবেটিক, না তাকে অ্যানাবেটিক। অ্যানাবেটিক বায়ু হচ্ছে পর্বতের গা বেয়ে দিনের বেলায় উপরে ওঠে, তাকে অ্যানাবেটিক বায়ু বলে। এখানে ক্যাটাবেটিক বলেছে, এটা মিথ্যে। ভারত পাকিস্তানের সীমারেখা রেডক্লিফ লাইন বলে। হ্যাঁ, ভারত আর পাকিস্তানের সীমারেখার নাম কি তোমরা সবাই জানো? রেডক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের সীমারেখার নাম কি? রেডক্লিফ লাইন। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্য রয়েছে। দেখো পশ্চিমঘাট পর্বতের না, দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য রয়েছে, পূর্ব ঢালে নেই, তাহলে এটা মিথ্যা। রেটুন পদ্ধতিতে আখ চাষের সঙ্গে যুক্ত, জানো? আখের গোড়া কেটে দিলে তারপরে আখের গোড়া থেকে যে চারা বের হয় তার নাম রেটুন। তাহলে রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা সত্য। রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা সত্য। তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা। হ্যাঁ, তথ্য প্রযুক্তি শিল্পে প্রধানত কম্পিউটারে প্রধানত মানুষের মেধাই হচ্ছে মূল শক্তি। তারপর দেখো উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক সেন্সর। না, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক তোমরা জানো, সেন্সর নয়। কি বললাম? পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? পিক্সেল বলে। দেখো এবার চলে আসি শূন্যস্থান। এবার কি চলে আসলাম, দেখো শূন্যস্থান।
দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, তোমরা জানো দোয়াব বলে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব বলে। বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় জানো? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার যা নাম, থার্মোস্ফিয়ারও একই। তারপর দেখো কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরা জ্বর হয়। উত্তরে কৃষ্ণ শুক্লপক্ষ না, অষ্টমী তিথিতে। কেন? অষ্টমী তিথিতে পৃথিবী সূর্য চাঁদ সমকোণে থাকে 90 ডিগ্রি। চাঁদ একদিকে, পৃথিবী সূর্য, তার মানে 90 ডিগ্রি কোণে থাকে, তাই এই দিন কি হয়? মরা জ্বর হয়, মরা কটাল মা মরা জ্বর। কেঁচোর সাহায্যে বজ্রপদার্থ বিয়োজনকে ড্যাশ বলে। উত্তরে কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং। কেঁচোর সাহায্যে বজ্রপদার্থ বিয়োজনকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। রাজস্থানের ড্যাশে মরু গবেষণাগার। উত্তর হচ্ছে যোধপুরে। রাজস্থানে কোথায় মরু গবেষণাগার আছে? উত্তর হচ্ছে যোধপুরে। পূর্ব ভারত, নেপাল ও ভুটান, কলকাতা। দেখো পূর্ব ভারতে নেপাল, ভুটান, কলকাতা বন্দরে কি জানো তো? পশ্চাৎভূমি। মানে যতটা এলাকার মাল কোনো এলাকায় সরবরাহ করা যায়, কোনো এলাকা থেকে যত এলাকার মাল সরবরাহ করা যায় তাকে পশ্চাৎভূমি বলে। তাহলে নেপাল, ভুটান, কলকাতার পশ্চাৎভূমি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি? আর্যভট্ট। এটা কোথা থেকে পাঠানো হয় তাও জানো তোমরা? রাশিয়া থেকে। কোথা থেকে পাঠানো হয়? রাশিয়া থেকে। এবার চলে আসি, দেখো তারপরে প্রশ্ন, দেখো তারপরে প্রশ্ন, দেখো ক্ষয় সীমার ধারণা কে দেয় জানো? জন পাওয়েল। জন পাওয়েল। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপ পরিলক্ষিত হয় জানো? উত্তরে মেসোস্ফিয়ারে। কোন স্তরে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে সবচেয়ে কম তাপ। ভূমধ্যসাগরের জলবায়ু কোন জলবায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত? উত্তর হচ্ছে পশ্চিম বায়ু। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন বায়ুর জন্য বৃষ্টিপাত হয়? পশ্চিম বায়ু। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? বললাম কোন বায়ু? পশ্চিম বায়ু। ভূমধ্যসাগরীয় অঞ্চলে। দেখো তারপরে বলেছে কঠিন বজ্র অক্সিজেনবিহীন দহনকে কি বলে? অক্সিজেনবিহীন দহনকে বলা হয় তাপীয় ভগ্ন। তাপীয় ভগ্ন। তাহলে অক্সিজেনবিহীন যদি কোনো কিছু জ্বালিয়ে দিয়ে যায়। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে কোন দেশের সঙ্গে জানো? বাংলাদেশের সঙ্গে। তাহলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে ভারতের সীমানা বেশি। তারপরে বল উইভিল পোকা আক্রমণ করে কোন ফসলে দেখা যায়? উত্তরে কার্পাস। কার্পাস তুলোর উপর বল আক্রমণে বল উইভিল পোকা আক্রমণ করে। তারপরে পৃথিবীর আন্তর্জাতিক সিরিজে ভূবৈচিত্র্য মানচিত্র কত জানো? 2222টি। 2222টি। কটা? 2222টি, মানে 2222টি। এবার চলে আসবো, দেখো মেলানো। এবার কি আছে? মেলানো। কি মেলানো কি আছে? দেখো দেখো খামসিন। খামসিন বায়ু হচ্ছে সাহারায় চলে। খামসিন বায়ু কোথায় চলে? সাহারায়। ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। আমেদাবাদকে কি বলে? ভারতের ম্যানচেস্টার বলে। মারুতি সুজুকি ভারতের যে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, সে রয়েছে গুরগাঁওয়ে। কোথায় রয়েছে? আর উড়িষ্যা। পারদ্বীপ যে ভারতের গভীরতম বন্দর, তার রয়েছে উড়িষ্যায়। পারদ্বীপ হচ্ছে ভারতের গভীরতম বন্দর, তা কোথায় রয়েছে? উড়িষ্যায়। আরেকবার আসি, খামসিন সাহারার একটা স্থানীয় বায়ু। ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, কারণ তো সবচেয়ে বেশি কার্পাস বস্ত্রবান শিল্প রয়েছে। মারুতি সুজুকি রয়েছে গুরগাঁওয়ে। আর উড়িষ্যার গভীরতম বন্দরের নাম হচ্ছে পারদ্বীপ। উড়িষ্যার গভীরতম বন্দরের নাম কি? পারদ্বীপ। এবার দেখো চলে আসি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন দেখো, দেখো ষষ্ঠ ঘাতের সূত্র কি? কোন কারণে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়, একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। তাহলে কোন কারণে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়, একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। হিমশৈলকে দেখো, হিমশৈল বলতে সমুদ্রের জলে ভাসমান পাহাড়ের মতো বিশাল আয়তনে বরফ স্তূপকে বোঝায়। সমুদ্রের জলের সংস্পর্শে মহাদেশীয় হিমবাহ বড় বড় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের জলে ভেসে বেড়ায়। এই কয়েক হাজার প্রাচীর কি বলে বছরের প্রাচীন হতে পারে। তাহলে হিমশৈল, হিমশৈল হচ্ছে বরফ, সমুদ্রের জন্য বিশাল বিশাল কি করে বরফ ভেসে বেড়ায়, সেগুলোকে হিমশৈল বলে। অ্যালবেডো কাকে বলে? দেখো পৃথিবীতে আগত সৌর, সূর্য থেকে যে রশ্মি আসে, আগত সৌরশ্মি 34% মেঘপুঞ্জ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না, একে অ্যালবেডো বলে। তাহলে সূর্য থেকে যে রশ্মি পৃথিবীতে এসে ধূলিকণা, বায়ুমণ্ডল, মেঘ দ্বারা প্রতিফলিত আবার মহাশূন্যে ফিরে যায়, সেটার নাম হচ্ছে অ্যালবেডো। তাহলে পৃথিবীর অ্যালবেডো হচ্ছে 34%। পৃথিবী থেকে মহাশূন্যে আবার কত ভাগ তাপ ফিরে যায়? 34%। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখো আপেক্ষিক আর্দ্রতা, অন্য কথায় আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট তাপমাত্রা। দেখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং একই তাপমাত্রা ওই বায়ুতে কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার শতকরা অনুপাতকে, তার শতকরা অনুপাতকে কি বলে? আপেক্ষিক আর্দ্রতা বলে। তার শতকরা অনুপাতকে মনে রাখবো। তাহলে আপেক্ষিক আর্দ্রতার একক হলো শতকরা। স্ক্রাবার কি? স্ক্রাবার। দেখো স্ক্রাবার কি? দেখো যে পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ু দূষণকারী পদার্থ, তাহলে যে পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ু দূষণকারী পদার্থ গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিশুদ্ধ করা হয় স্ক্রেবিং বলে। যে যন্ত্রের সাহায্যে এটা করা হয় তাকে স্ক্রাবার বলে। স্ক্রাবার দুই প্রকার, শুষ্ক স্ক্রাবার এবং
কি বললাম, এবং আর্দ্র স্কার। যে পদ্ধতি থেকে শিল্প থেকে নির্গত বায়ু দূষণকারী পদার্থ গ্যাসের অপসারণ ঘটে, তাহলে বায়ু দূষণকারী গ্যাস অপসারণ ঘটায়, সে বায়ুকে বিশুদ্ধ করা হবে, তাকে স্ক্রেবিং বলে। আর যে যন্ত্রের সাহায্যে বলা হয় তাকেই বলা হয় স্ক্রাবার, তাকে বলা হয় কি স্ক্রাবার। বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দেখো, পরিবেশ অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগ হাত থেকে মুক্তি ও জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদি উদ্দেশ্যে বজ্রের পরিমাণ হ্রাস ও বজ্রপদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বজ্রপদার্থ পুনঃব্যবহার, নূতন সম্পদ সৃষ্টি, বজ্রের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়াকে বলা হয় বজ্র ব্যবস্থাপনা। দুন কি? দেখো, দুন কথাটির অর্থ হলো দুই পর্বতের মধ্যবর্তী নিচু জমি। দুন কথার অর্থ হচ্ছে দুটো পর্বতের মধ্যবর্তী নিচু জমি। দেখো, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত। তাহলে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ একটা উপত্যকা আছে সমভূমি, তার নাম কি? দুন। পশ্চিমী ঝঞ্ঝা কি? দেখো, পশ্চিমী ঝঞ্ঝা হলো এমন এক বিপর্যয় যা ভারতীয় উপমহাসাগরে বিশেষত উত্তর পশ্চিম ভূভাগে শীতকালীন বৃষ্টিপাত ও তুষারপাত ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপত্তি স্থল হচ্ছে ভূমধ্যসাগর, আটলান্টিক সাগর। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা হলো এমন এক বিপর্যয় যা ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর পশ্চিম ভূভাগে শীতকালে বৃষ্টিপাত। তাহলে ভারতের যে বায়ু প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় তার নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এটা উৎপত্তি হয় ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? দেখো, একটি উপাদান যার ওজন বা ভর পরিবর্তন না করে যখন একটি সমাপ্ত পণ্যে পরিণত হয়, তাহলে ওজন ভর পরিণত হয়নি, একদম পণ্যের সম্পূর্ণটা লাগছে, এতে কোনো অমেধ্য নেই, পোড়া বা অপসারণ করা হয় তাই ওজনে একই থাকে, পোড়া বা অপসারণ করা হয় না তাই ওজন একই থাকে, তার সেই রকম কাঁচামালকে বলা হয় কি? বিশুদ্ধ কাঁচামাল। সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? দেখো, ভারতের অন্যতম প্রধান শহর কলকাতা, মুম্বাই। ভারতের প্রধান শহর কি? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লিকে 4টি লেন বা সড়ক দ্বারা যুক্ত করা হয়। তাহলে ভারতের প্রধান শহর কি আছে? কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, 4টি শহর সড়কপথ দিয়ে যুক্ত করে। সেই সড়কপথ, 4টি সড়কপথ ভারতের মানচিত্রে একটি কাল্পনিক চতুর্ভুজ আঁকা হয়। মানচিত্রে কি হয়? একটা কাল্পনিক চতুর্ভুজ আঁকা হয় যা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। দেখো, সেন্সর কি? দেখো, সেন্সর কি? দেখো, সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস যা আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ইনপুট সংগ্রহ করে, তার সাপেক্ষে একটি আউটপুট জেনারেট করে এবং তা প্রদর্শন করে। এখানে ইনপুট হিসেবে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান কাজ করতে পারে, যেমন আলো, চাপ, তাপ, আর্দ্রতা, গতি ইত্যাদি। বিভেদন কাকে বলে? দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মাধ্যমে সংবেদক দ্বারা গৃহীত চিত্রে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে উপাদান পৃথকীকরণ ক্ষমতাকে বিভেদন বলে। তাহলে বিভেদন কাকে বলে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সংবেদক দ্বারা গৃহীত চিত্রে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে উপাদানের পৃথকীকরণ ক্ষমতাকে বিভেদন বলে। এবার হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি কারণগুলি লেখো। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ দেখো, কয়েকটি বিশেষ কারণের উপর নির্ভর করে বদ্বীপ গড়ে ওঠে। পলিরাশির পরিমাণ, নদী অববাহিকা বৃহৎ প্রবাহ পথে দীর্ঘ এবং নদীর অববাহিকা আঞ্চলিক শিলা নরম প্রকৃতির হলে, দেখো, নদীর প্রবাহ দীর্ঘ এবং নদীর অববাহিকা শিলা নরম প্রকৃতির হলে অনেক উপনদী এসে মিশলে ওই নদীতে পলির পরিমাণ বেড়ে যায়, সেই নদীর মোহনায় কি হবে? বদ্বীপ সৃষ্টি হবে। সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা। নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকলে, ঢেউয়ের তীব্রতা থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না, তাহলে জোয়ার ভাটা এবং ঢেউ কম থাকতে হবে। বায়ু প্রবাহ উষ্ণ আর্দ্র জলবায়ু। যেসব নদীর মোহনায় নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয় সেখানে দ্রুত পলি অধঃক্ষেপণ হয়, তাই দ্রুত বদ্বীপ গড়ে ওঠে। অগভীর উপকূল ভাগ। দেখো, নদী মোহনায় সমুদ্রের উপকূল ভাগ অগভীর হলে সেখানে দ্রুত পলি দ্বারা ভরাট হয়ে বদ্বীপ তৈরি হয়। ভারতের পূর্ব উপকূলে অগভীর হলে দ্বীপে বদ্বীপের সংখ্যা বেশি। ভারতের পূর্ব উপকূলে বলেছে কি উপকূল ভাগ অগভীর, তাই কি হচ্ছে? বদ্বীপ বেশি রয়েছে। ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। দেখো, ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের পার্থক্যগুলির সংজ্ঞা। দেখো, নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাদ বা সাইক্লোন বলা হয়। নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাদ বা সাইক্লোন বলা হয়। আর উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বহুমুখী বায়ু প্রবাহকে প্রতিঘূর্ণবাদ বলে। উচ্চচাপ থেকে বাইরের দিকে যদি বায়ু বেরিয়ে যায় তার নাম হচ্ছে প্রতিঘূর্ণবাদ বায়ু প্রবাহ। চারিদিক থেকে বায়ু ঘূর্ণবাদের কেন্দ্রের দিকে ধেয়ে আসে, মানে ঘূর্ণবাদের ফলে কি হয়? চারদিক থেকে বায়ু না কেন্দ্রের দিকে ঘেয়ে আসে, অর্থাৎ বায়ু কেন্দ্রমুখী হয়। প্রতিঘূর্ণবাদ বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যায়, অর্থাৎ বায়ু বহির্মুখী। বায়ু কি? বহির্মুখী। বায়ুর প্রকৃতি, ঘূর্ণবাদ কেন্দ্রে বায়ু উষ্ণ ঊর্ধ্বগামী হয়। কেন্দ্রে কি হয়? ঘূর্ণবাদের কেন্দ্রে হচ্ছে উষ্ণ আর ঊর্ধ্বগামী। প্রতিঘূর্ণবাদের কেন্দ্রে বায়ু ঠান্ডা ও নিম্নগামী হয়। প্রতিঘূর্ণবাদের মাঝে কি? ঠান্ডা এবং নিম্নগামী চাপের উপস্থিতি। ঘূর্ণবাদ কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় আর প্রতিঘূর্ণবাদ কেন্দ্রে উচ্চচাপ সৃষ্টি হয়। ঘূর্ণবাদ কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, প্রতিঘূর্ণবাদের কেন্দ্রে কি? উচ্চচাপ সৃষ্টি হয়। দেখো, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর 3টি ভূমিকা লেখো। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কম বজ্র উৎপাদন। শিক্ষার্থীরা শিখবে কিভাবে কম পরিমাণ বজ্র উৎপাদন করতে হয়। দেখো,
শ্রেণীকক্ষ গৃহকে বর্জ্যমুক্ত করতে। শিক্ষার্থীরা যে শ্রেণীকক্ষ ক্লাসে থাকে তা পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়ি ও বজ্র রাখা তাদের অন্যতম কর্তব্য। বজ্র অপসারণে সাহায্য করা। জমে থাকা বজ্র যথার্থ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষিত নিজেকে অন্যকে উদ্বুদ্ধ করবে। জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য। দেখো জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য। জৈব ভঙ্গুর বজ্র অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্যগুলি হলো দেখো ধারণা। যেসব বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা প্রভৃতি দ্বারা সহজে বিয়োজিত হয় তাকে জৈব ভঙ্গুর বলে। যেমন শুকনো ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজির খোসা, বিভিন্ন উদ্ভিদজাত প্রাণীজাত দেহকোষ। যেসব বজ্র বিয়োজক দ্বারা সহজে বিশ্লেষিত হয় না সেই সব বজ্রকে অজৈব ভঙ্গুর বলে। যেমন স্প্রে, ক্যান, প্লাস্টিক, কাঁচ, ধাতব ইত্যাদি। স্থায়িত্ব। দেখো জৈব বজ্রগুলো খুব সহজে প্রকৃতির সঙ্গে মিশে যায়, কিন্তু অজৈব বজ্র পদার্থ সহজে প্রকৃতির সঙ্গে মিশতে পারে না। দেখো প্রভাব। জৈব বজ্র পরিবেশের প্রতিকূল নয়, অর্থাৎ পরিবেশ মিত্র বজ্র, এগুলো ক্ষতি করে না। কিন্তু অজৈব বজ্র পরিবেশের জন্য প্রতিকূল, যা পরিবেশের ক্ষতি করে। পরিবেশের জন্য কি করে? ক্ষতি করে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উহার উদ্দেশ্য লেখো। দেখো যে নদী পরিকল্পনার সাহায্যে নদীতে বাঁধ দিয়ে নদীর অবকার অঞ্চলে জলধারা নির্মাণ করে নদীর জলকে বেঁধে রাখা হয়, সারা বছর সেই জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন, দেখো কৃষি উৎপাদন, অববাহিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ, মৎস্য চাষ, নদীপথের পরিবহন ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে অববাহিকা অঞ্চলে মানুষের সার্বিক উন্নতি ঘটায়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। তাহলে দেখো যে নদী পরিকল্পনা নদীতে বাঁধ দিয়ে, নদীতে একটা বাঁধ দিল, অববাহিকা অঞ্চলে মানে যে অঞ্চলে বাঁধ দিল সেই অঞ্চলে জলধারা নির্মাণ করে, জলধারা তৈরি হলো, বাদ দিল, সারা বছর জল দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করলো, অববাহিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ করলো, কৃষিকাজ করলো, মৎস্য চাষ করলো, নদীপথে পরিবহন করলো, কাজের মাধ্যমে অববাহিকা অঞ্চলে মানুষদের সার্বিক উন্নতি ঘটানো হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। দেখো উদ্দেশ্য, এক হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, দুই হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, তিন নম্বর হচ্ছে কৃষিকাজ, চার নম্বর পানীয় জল সরবরাহ। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ভারতের নগরায়নের সমস্যা। ভারতের মানে শহর সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখো 1 নম্বর অপরিকল্পিত নগরায়ন। চণ্ডীগড়ের মতো হাতে গোনা 2-1টি শহর বাদ দিয়ে ভারতের অধিকাংশ শহরই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই শহরগুলি যত্রতত্র বাসস্থান, সড়কপথ, অফিস, আদালত, শিক্ষাকেন্দ্র, ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায়। এর ফলে বেশিরভাগ শহরই পরিবেশ ঘিঞ্জি প্রকৃতির, যা শহরগুলির সামগ্রিকভাবে অবস্থার অবনতি ঘটেছে। যা ঘিঞ্জি প্রকৃতির হলে কি হয়? শহরগুলির সামগ্রিকভাবে অবস্থার অবনতি ঘটেছে। পরিকাঠামোগত অভাব। উন্নত মানের বাসস্থান, প্রশস্ত রাস্তা, উন্নত মানের শিক্ষা, চিকিৎসার সুযোগ এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠা শহর নগর পরিকল্পনার মাধ্যমে। কিন্তু ভারতের অধিকাংশ শহর দুর্বল পরিকাঠামো। ভারতের বেশিরভাগ শহরকে দুর্বল পরিকাঠামো উপর ক্রমাগত জনসংখ্যার চাপ। দুর্বল পরিকাঠামো কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে, ফলে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি অত্যন্ত ভয়াবহ। যেমন বাসস্থান সমস্যা তৈরি হয়, পরিবহন সমস্যা তৈরি হয়, স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়, শিক্ষার সমস্যা তৈরি হয়, বিদ্যুৎ সমস্যা তৈরি হয়, জল নিকাশির সমস্যা তৈরি হয়। জিও স্টেশনারি এবং সান সিঙ্ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো কোন উপগ্রহ জিও স্টেশনারি ও সান সিঙ্ক্রোনাস, দেখো কি করেছি সংজ্ঞা। ভূপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় যেসব স্যাটেলাইট পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে আবর্তন করে তাদের জিও স্টেশনারি। তাহলে ভূপৃষ্ঠে থেকে অধিক উচ্চতায় যেসব স্যাটেলাইট পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে আবর্তন করে তাকে জিও স্টেশনারি। আর যেসব স্যাটেলাইট সূর্যকে কেন্দ্র করে অপেক্ষাকৃত কম উচ্চতা বরাবর আবর্তন করে তাকে সান সিঙ্ক্রোনাস উপগ্রহ বলে। উচ্চতা জিও স্টেশনারি উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি উচ্চতায় স্থাপন করা হয়। তাহলে কত উপরে? জিও স্টেশনারি 36 কিমি। সান সিঙ্ক্রোনাস উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিমি উচ্চতায় স্থাপন করা হয়। আবর্তনের দিক, জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবীর আবর্তনকালের সাথে মিলিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে করে। জিও স্টেশনারি কোন দিক থেকে কোন দিকে করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। সান সিঙ্ক্রোনাস উপগ্রহগুলো উত্তর থেকে দক্ষিণে বরাবর আবর্তন করে। সান সিঙ্ক্রোনাস উত্তর থেকে দক্ষিণ বরাবর আবর্তন করে। উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। দেখো বিভিন্ন উদ্দেশ্যে উপগ্রহ চিত্র ব্যবহার করা, বিভিন্ন উদ্দেশ্যে উপগ্রহ চিত্রকে ব্যবহার করা যায়। যেমন দেখো ভূমির আবরণ ও ভূমির ব্যবহার সংক্রান্ত তথ্য লাভ। দেখো 1 নম্বর হচ্ছে ভূমির শ্রেণীবিভাগ, মানচিত্র তৈরি, ভূমির ব্যবহারগত পরিবর্তন। দেখো আবহাওয়া প্রকৃতি বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার, মেঘাচ্ছন্ন পরিমাণ, ঝড়ের প্রকৃতি, আবহাওয়ার পূর্বাভাস, ক্ষয়ক্ষতির পরিমাণ, আঞ্চলিক পুনর্গঠনের কাজে কি করা হয়? মানচিত্র ব্যবহার করা হয়। কৃষিকাজের ক্ষেত্রে দেখো ফসল চিহ্নিতকরণ, মানচিত্র প্রস্তুতি, রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণে কাজে ব্যবহার করা হয়। অরণ্য পরিমাপ ও সংরক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মানচিত্রকে। দেখো হিমবাহ ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। হিমবাহ ও জলধারা মিলিত, দেখো বহির্ভূত সমবেগ।
হিমবাহ গলিত জল যখন গ্রাবরেখা প্রান্তভাগ দিয়ে চুয়ে চুয়ে নিচের দিকে প্রবাহিত হয় তখন হিমবাহ গলিত জল মধ্যে থাকা দেখো সূক্ষ্ম সূক্ষ্ম বালুকা রাশি ও কর্দম কণা গ্রাবরেখার প্রান্তভাগে সঞ্চিত হয়ে যে বিশাল সমতল ভূমি সৃষ্টি হয় তাকে বহির্ভূত সমভূমি বলে। দেখো ড্রামলিন বহির্ভূত সমভূমির উপরে হিমবাহ দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা প্রভৃতি সঞ্চিত উল্টানো নৌকা বা চামচের মতো যে ভূমিরূপ গঠন করে তাকে ড্রামলিন বলে। কেমোস্কার হিমবাহ বাহিত নুড়ি বালি কাদা পলি প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে কেম বলে। হিমবাহ তলদেশে নুড়ি বালি কাদা প্রভৃতি জমা হয়ে গঠিত হয় আঁকাবাঁকা সংকীর্ণ শৈলসুরেখাকে স্কার বলে। দেখো কেটল হ্রদ বহির্ভূত সমভূমির অনেক সময় বরফের টুকরো থেকে যায়, পরবর্তী সেই বরফের টুকরোগুলো গলে গেলে অঞ্চলটি গর্তরূপে অবস্থান করে, এই জাতীয় গর্তকে বলা হয় কেটল। আবার কেটলগুলো জলপূর্ণ হয়ে হ্রদ সৃষ্টি করলে তাকে কেটল হ্রদ বলে। কেটলগুলো জলপূর্ণ হয়ে হ্রদ সৃষ্টি হলে তাকে কি বলে? কেটল হ্রদ বলে। দেখো ভূপৃষ্ঠের বায়ু চাপ বলয়গুলোর সঙ্গে নিয়ত বায়ুর প্রবাহের সম্পর্ক কি? তাহলে বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, বায়ু চাপের পার্থক্যে নিয়ত বায়ু প্রবাহের প্রধান কারণ। তাহলে বায়ু চাপের কারণে কি হয়? বায়ু প্রবাহ হয়। যেখানে বায়ুর চাপ বেশি সেখান থেকে যেদিকে বায়ুর চাপ কম সেদিকে বায়ু প্রবাহিত হয়। এই নিয়ম মেনে পৃথিবীর 4টি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে 3টি স্থায়ী নিম্নচাপ বলয় দিকে সারা বছর নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয়, একে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু 3 রকমের, যথা আয়ন বায়ু, পশ্চিম বায়ু ও মেরু বায়ু। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। দেখো উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। সারা বছর যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? আয়ন বায়ু। দেখো মোটামুটি হয় 30 থেকে 50 ডিগ্রি উত্তর দক্ষিণে অক্ষরেখা বরাবর আয়ন বায়ু প্রবাহিত হয়, 30 থেকে 5 ডিগ্রি অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে এবং পূর্ব দিক থেকে ছুটে আসে, উত্তর পূর্ব দিকে আসে বলে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। দেখো দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু ফ্রেলের সূত্র অনুসারে খানিকটা বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে ছুটে আসে এবং দক্ষিণ পূর্ব থেকে আসে বলে দক্ষিণ গোলার্ধে এই বায়ুকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। দেখো নিরক্ষরেখার নিকটবর্তী নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত স্থানে উত্তর পূর্ব আয়ন বায়ু মিলিত হয় বলে এই অঞ্চলকে কোনো বায়ুপ্রবাহ হয় না। দেখো 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণে কোনো বায়ুপ্রবাহ হয় না, এই অঞ্চলে কোনো বায়ুপ্রবাহ থাকে না। এরপরে পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর সম্পর্ক। দেখো পশ্চিম বায়ু উভয় গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি, কত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে চলে। তাহলে কোথায়? ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। এই বায়ু ফ্রেলের সূত্র মেনে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ পশ্চিমা বায়ু হিসেবে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে পশ্চিমা বায়ু হিসেবে প্রবাহিত হয়। উত্তর পশ্চিম বায়ু। মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। দেখো মেরু বায়ু সাধারণত উভয় গোলার্ধে মোটামুটি 70 থেকে 80 ডিগ্রি অক্ষরের মধ্যে প্রবাহিত হয়। তাহলে উভয় গোলার্ধে কত? 70 থেকে 80 ডিগ্রি অক্ষর। মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয়। দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব কি? সুন্দরবন এই অঞ্চলে প্রভাব পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে সুন্দরবন অঞ্চলে পড়েছে? দেখো পৃথিবী জলবায়ু পরিবর্তনে সুন্দরবন যথেষ্ট প্রভাব ফেলে উষ্ণতা বৃদ্ধিতে। বিগত 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী সমুদ্র উষ্ণতা প্রতি দশকে 0.5 ডিগ্রি হারে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা এই ম্যানগ্রোভ বর্ণ বাস্তুতন্ত্রের উপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলেছে। ঘূর্ণবাত ও মৌসুমী বৃষ্টিপাত। দেখো পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। আয়লা এমনই একটি উদাহরণ ঘূর্ণিপাত। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। দেখো পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলতলের উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়ে চলেছে। এতে বহু দ্বীপ দেখো লোহাচড়া নিউমুর সমুদ্রতলায় তলিয়ে গেছে। জল এবং মাটির লবণতা বৃদ্ধি। দেখো জলতল বেড়ে যাওয়া, এখানে জল মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কৃষি প্রয়োজনীয় জল এবং খাদ্য পানীয় জলের সমস্যা বাড়ছে। বন্যার আশঙ্কা বৃদ্ধি। দেখো জলতল বেড়ে যাওয়ার কারণে নদীর বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে। বন্যার আশঙ্কা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ প্রধানত দুটি কারণে সমুদ্রের জোয়ার ভাটা হয়। 1 নম্বর হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব, 2 নম্বর হচ্ছে কেন্দ্রাতিক বলের প্রভাব। দেখো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব পৃথিবীর সমস্ত বস্তুর উপর আকর্ষণ করে।
পৃথিবীতে সমস্ত বস্তুর উপরে আকর্ষণ করে, এই আকর্ষণের নাম মহাকর্ষ। মহাকর্ষের ফলে পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। আবার এই মহাকর্ষের পরিমাণ সব জায়গায় সমান নয়, যে বস্তুতে যত বাড়ে আকর্ষণ ক্ষমতা তত বেশি, কিন্তু দূরত্ব বাড়লে আকর্ষণ কার্যকরী ক্ষমতা বহুগুণ কমে যায়। সূর্য চন্দ্র উভয় পৃথিবীর আকর্ষণ করেছে। সূর্য চন্দ্রের চেয়ে অনেক বেশি বড় হলেও সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর কাছে আছে বলে জোয়ার ভাটার সৃষ্টির ক্ষেত্রে সূর্যের আকর্ষণের তুলনায় চন্দ্রের আকর্ষণই বেশি কার্যকরী হয়। সূর্যের ভর চন্দ্রের ভরের তুলনায় 2,60,00,000 গুণ বেশি হওয়া সত্ত্বেও সূর্য চন্দ্রের প্রায় 380 গুণ দূরে অবস্থিত। এই জন্য পৃথিবীর জলভাগের ওপর চন্দ্রের আকর্ষণ ক্ষমতা সূর্যের আকর্ষণ ক্ষমতার দ্বিগুণ হয়। সূর্যের চেয়ে প্রধানত চন্দ্রের আকর্ষণে জোয়ারভাটা হয়। দেখো, চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে কঠিন পদার্থের তুলনায় পৃথিবীর তরল জলরাশি খুব সহজে প্রবাহিত হয়ে জোয়ার সৃষ্টি করে। পৃথিবীর জলরাশির পরিমাণ সুনির্দিষ্ট হয়, চন্দ্র সূর্যের আকর্ষণে প্রবাহিত স্থানের দিকে পৃথিবীর জলরাশি চলে যায় এবং কম আকর্ষণের দিকে ভাটা সৃষ্টি হয়। দেখো, কেন্দ্রগতিক বল। পৃথিবী তার কক্ষ বা মেরুদণ্ডের ওপর দ্রুত আবর্তন করার ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে নিক্ষিপ্ত হবার প্রবণতা লাভ করে, একে কেন্দ্রগতিক বল বলে। এর ভূপৃষ্ঠের জলরাশি নিক্ষিপ্ত হয়ে ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। তবে কেন্দ্রগতিক শক্তি ভূপৃষ্ঠের চতুর্দিকে কার্যকর হলে চাঁদের আকর্ষণ শক্তি প্রধানত একদিকে কার্যকর হয়, একদিকে অধিক কার্যকর হয়। কেউ কেন্দ্রগতিক শক্তির অপেক্ষাকৃত মূল চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হয় বলে বলে থাকে। দেখো 5.2.1 ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সময়ের পার্থক্য লেখো। বিস্তৃতি দেখো, পূর্ব উপকূল সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী, সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। আর পশ্চিম উপকূল গুজরাটের কচ্ছেরান থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী। সৃষ্টি প্রক্রিয়া, ভারতের পূর্ব উপকূল সমুদ্র নদী মিলিত সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, পূর্ব উপকূল সমুদ্র নদীর সঞ্চয় ফলে। আর ভারতের পশ্চিম উপকূল ভূ আন্দোলন নিমজ্জিত অম্বরডোঙের ফলে সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। অবস্থান, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূল বরাবর পূর্ব উপকূল অবস্থান করেছে, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বরাবর। আর ভারতের গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা বরাবর পশ্চিম উপকূল। বিস্তার, ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের অপেক্ষা চওড়া, গড় বিস্তার 100 কিমি এবং মৃদু ঢাল। পূর্ব উপকূল বেশি চওড়া, গড় বিস্তার 100 কিমি এবং মৃদু ঢাল। পশ্চিম উপকূল পূর্ব উপকূল অপেক্ষা সংকীর্ণ, বিস্তার 65 কিমি, অত্যাধিক ঢালযুক্ত, অনেক ঢালযুক্ত। উচ্চতা, সমুদ্রপৃষ্ঠে এই উচ্চতা কম, তাহলে পূর্ব উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম, কিন্তু পশ্চিম উপকূলের উচ্চতা অনেক বেশি। হ্রদ ও বালিয়ারি, পূর্ব উপকূলে হ্রদ ও উপহ্রদের সংখ্যা বেশি, কিন্তু বালিয়ারির সংখ্যা পুরো হ্রদ উপহ্রদ কম, কিন্তু বালিয়ারির সংখ্যা বেশি। পশ্চিম উপকূলে হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি হলেও বালিয়ারির সংখ্যা কম, একমাত্র কেবলমাত্র দক্ষিণ অংশে বালিয়ারি দেখা যায়। প্রবাহিত নদী, এই অঞ্চলে উপকূল সমভূমির উপর দিয়ে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি প্রবাহিত হচ্ছে। দেখো, পূর্ব উপকূল থেকে কি কি নদী? মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি। আর এই উপকূল থেকে নেত্রাবতী সারাবতী নর্মদা তাপ্তি নদী প্রবাহিত। বদ্বীপ সংখ্যা, দেখো পূর্ব উপকূলের নদীগুলো বিশাল বিশাল বদ্বীপ গঠন করে, আর এই উপকূলে কোনো বদ্বীপ নেই। পশ্চিম উপকূলের নদীতে কোনো বদ্বীপ তৈরি হয় না, বদ্বীপ তৈরি হয় না। দেখো পরের প্রশ্ন, ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকা, দেখো পলিমৃত্তিকার বৈশিষ্ট্য, অবস্থানের তারতম্য অনুসারে একটি অঞ্চলে পলিমাটির রং এক এক রকমের। যে পলিমাটিতে বালি বেশি সেই পলিমাটি হালকা এবং যে মাটিতে পলির ভাগ বেশি সেখানে মাটি ভারী হয়। পলিমাটির জৈব পদার্থ ফসফরাস পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় পলিমাটি অতি উর্বর। অঞ্চল বিশেষ পলিমাটির বিভিন্ন উপাদানের তারতম্য লক্ষ্য করা যায়, মাটির উর্বরতা তারতম্য হয়। এই মৃত্তিকা সুষম গ্রন্থনের জন্য মৃত্তিকা অত্যন্ত উর্বর। পলিমাটিতে ধান পাট গম আখ ডাল ইত্যাদি তৈলবীজ কার্পাস তুলা প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এবার হচ্ছে কৃষ্ণমৃত্তিকা, দেখো কালো রঙের ব্যাসল্ট শিলায় লাভা পাথরের ক্ষয় পেয়ে কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে। কালোর মাত্রে ব্যাসল্ট শিলা এবং লাভা পাথর ক্ষয় পেয়ে সৃষ্টি হয়েছে বলে এই মাটির রং কালো। কৃষ্ণমৃত্তিকায় পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় এই মাটিতে জলধারণ ক্ষমতা খুব বেশি। পলিমাটিতে কি বলে, পলি ও কাদার ভাগ বেশি, তাই জলধারণ ক্ষমতা বেশি। কৃষ্ণমৃত্তিকায় নাইট্রোজেন জৈব পদার্থ কম থাকলেও ক্যালসিয়াম চুন অ্যালুমিনিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রভৃতি খনিজ পদার্থ থাকায় এই মাটি অত্যন্ত উর্বর। তাহলে কৃষ্ণমৃত্তিকায় কি থাকে? কম থাকে নাইট্রোজেন গ্রথ, কিন্তু ক্যালসিয়াম আছে চুন আছে অ্যালুমিনিয়াম আছে, এই জন্য এই মাটি উর্বর। এই মৃত্তিকায় কাদার ভাগ বেশি থাকে বলে গ্রন্থন সুষম নয়। এই মৃত্তিকা বর্ষাকালে চটচটে আঠালো প্রকৃতির হলেও শুষ্ক ঋতুতে বেশ শক্ত। তাহলে বর্ষা ঋতুতে চটচটে আঠালো, কিন্তু শুষ্ক ঋতুতে বেশ শুষ্ক। দেখো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অবস্থানকে প্রধানত দুটি ভাগ করা যায়, এক অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর দুই হচ্ছে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দেখো জলবায়ু। চা প্রধানত
ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে জন্মায়। অধিক বৃষ্টিপাতযুক্ত মৌসুমী জলবায়ুতে চা ভালো হয়। চা চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ুকে উপাদান হিসেবে আলোচনা করা হলো। দেখো প্রথম হচ্ছে উষ্ণতা। চা চাষের জন্য 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। 35 সেলসিয়াস উষ্ণতার বেশি এবং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কম উষ্ণতা চায়ের পক্ষে ক্ষতিকারক। বৃষ্টিপাত সারা বছর গড়ে 150 সেমি বৃষ্টি থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত চায়ের পক্ষে আদর্শ। প্রতি মাসে বৃষ্টিপাত হলে চায়ের বৃদ্ধি খুব ভালো হয়। প্রতি মাসে যদি বৃষ্টিপাত হয় চায়ের বৃদ্ধি কি হবে? খুব ভালো হবে। তুষারপাত টানা 10 দিনের বেশি তুষারপাত চায়ের গাছের পক্ষে ক্ষতিকারক। টানা 10 দিনের বেশি যদি তুষারপাত হয় চা গাছের পক্ষে ক্ষতিকারক। ছায়া প্রদানকারী বৃক্ষ প্রখর সূর্যকিরণ সহ্য করতে পারে না বলে চা বাগানে ছায়া প্রদানকারী বৃক্ষ রোপণ করা প্রয়োজন। অন্যান্য জলবায়ুর অবস্থান দেখো উচ্চ আর্দ্রতা কুয়াশা শিশির গাছের চারা বৃদ্ধির সহায়ক। শীত এবং গ্রীষ্মকালে বিপরীত দিক থেকে প্রবাহিত বাতাস চা পাতার বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে অনেক দিন বৃষ্টিহীন অবস্থায় চাষের পক্ষে ক্ষতিকারক। মৃত্তিকা দেখো উর্বর লৌহ সমুদ্র দোআঁশ মাটি এবং জৈব পদার্থ সমৃদ্ধ মাটি চা চাষের পক্ষে উপযোগী। মাটিতে ফসফরাস ও পটাশের পরিমাণ বেশি থাকলেও চায়ের স্বাদ এবং সুগন্ধ বৃদ্ধি পায়। তাহলে মাটিতে ফসফরাস এবং পটাশ বেশি থাকলে চায়ের স্বাদের এবং সুগন্ধ বৃদ্ধি পায়। ভূপ্রকৃতি দেখো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন হলেও জমিতে জল জমে থাকলে চা গাছের শিকড়ে ক্ষতি হতে পারে। এর জন্য সুষম জল নিকাশি ব্যবস্থা থাকা প্রয়োজন। অনুকূল অর্থনীতি শ্রমিক চা গাছের পরিচর্যা নিরানো আগাছা পরিষ্কার নিয়মিত গাছ ছাঁটাই ইত্যাদির জন্য প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন। চা পাতা 2টি পাতা কুড়িয়ে তোলার জন্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বলে নারী এবং শিশু শ্রমিকের কাজে লাগানো হয়। মূলধন চা গাছের রোপণের 2 বছরের মধ্যে কোনো উৎপাদন হয় না। এছাড়া উন্নত মানের চা চাষ বাগান চা পাতা বাছাই ইত্যাদি শ্রমিকদের বেতন উর্বরতা রক্ষা করার জন্য রাসায়নিক সার প্রয়োগ প্রভৃতির জন্য প্রচুর মূলধন প্রয়োজন। এবার চলে আসি দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ দেখো বর্তমান ভারতে 8টি লৌহ ইস্পাত কারখানার মধ্যে 6টি লৌহ ইস্পাত কারখানা পূর্ব মধ্য ভারতে অবস্থিত। এই শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করা হলো। আকরিক লোহা দেখো বিহারের সিংভূম, ওড়িশার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উচ্চমানের ম্যাগনেটাইট হেমাটাইট জাতীয় আকরিক লোহা উত্তোলিত হয়। এই অঞ্চলে ইস্পাত কারখানা ব্যবহৃত হয়। কয়লা দামোদর অববাহিকা ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল। এই অঞ্চলে ঝরিয়া বোকারো গিরিডি ডালটনগঞ্জ ও ওড়িশা তালচের প্রভৃতি কয়লা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলন করা হয়, যা থেকে ইস্পাতের প্রয়োজনীয় কোক কয়লা প্রস্তুত করা হয়। চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ দেখো এই অঞ্চলে চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ প্রভৃতি উৎপাদনে বিখ্যাত। ওড়িশার ত্রিবিক্রমপুর থেকে চুনাপাথর, গাংপুর সুন্দরগড় থেকে ডলোমাইট এবং কোরাপুর থেকে কালাহান্ডি গ্যাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা আছে। জল সরবরাহ দেখো এই অঞ্চলে প্রবাহিত দামোদর সুবর্ণরেখা মহানদী ব্রাহ্মণী। তাহলে এই অঞ্চলে কি কি নদী রয়েছে? দামোদর সুবর্ণরেখা মহানদী ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাদ দিয়ে দেখো জলধারা নির্মাণ করে জলকে সরবরাহ সুনিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ এই অঞ্চলে দামোদর অববাহিকায় স্থাপিত হয়েছে তিলাইয়া, মাইথন, পঞ্চায়েত, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া এনটিপিসি সরকারগুলির দ্বারা স্থাপিত বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেমন দুর্গাপুর, পাত্রাতু, বোকারো প্রভৃতি কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায়। পরিবহন দেখো এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের মধ্যে 2 নং, 6 নং, 23 নং, 33 নং জাতীয় সড়কের মাধ্যমে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে খনি অঞ্চল থেকে কাঁচামাল আমদানি যেমন সুবিধা হয়, তেমনি উৎপন্ন ইস্পাত রপ্তানির ক্ষেত্রে সুবিধা হচ্ছে। শ্রমিক এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ হওয়ায় সুলভ শ্রমিকের অভাব হয় না। এখানে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেন্দ্র, ফলে কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমিকেরও অভাব নেই। বন্দর এই অঞ্চলে কাছেই রয়েছে কলকাতা, হলদিয়া, পারদ্বীপ, বিশাখাপত্তনম বন্দর। তাহলে এই অঞ্চলে কাছাকাছি কি কি বন্দর রয়েছে? কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, পারদ্বীপ, বিশাখাপত্তনম। ফলে যন্ত্রপাতি আমদানি এবং ইস্পাতের বহির্বাণিজ্যের কোনো অসুবিধা হয় না। ইস্পাতের কি বহির্বাণিজ্যের কোনো অসুবিধা হয় না। চাহিদা হাওড়া হুগলি শিল্পাঞ্চল, রাঁচি হাতিয়া শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রে হওয়ায় ইস্পাতের চাহিদা খুব বেশি হয়। ইস্পাতের চাহিদা কি খুব বেশি হয়। এই ছিল না, আরও রয়েছে দেখো। এবার এরপরে চলে আসবো দেখো ম্যাপ পয়েন্টিং। এরপরে কি চলে আসবো? ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিং এ প্রথম দিল্লি দেখতে পাচ্ছ ভারতের ম্যাপে। দেখো এই নেপাল আর এদিকে পাকিস্তানের মাঝে হচ্ছে দিল্লি। আরাবল্লী পর্বত আগেও বলেছিলাম। দেখো এই যে দেখো কচ্ছের অনেক কিছুটা রাজস্থানের এখানে হচ্ছে আরাবল্লী। এখানে দেখো এই খাত থেকে যেটা বেরিয়েছে সেটা নর্মদা নদী। এখানে দেখো হলদিয়া বন্দর, এই কালো যেটা করেছি দেখো এই বন্দরের সাইডে সেটা হচ্ছে ম্যানগ্রোভ বর্ণ, সেটা কি ম্যানগ্রোভ। এই যে 3 ত্রিভুজ চিহ্ন দিয়েছে এই এতটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো এতটা কি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো
এই যে জায়গাটা দিয়েছে এটা হচ্ছে কফি উৎপন্ন হয়, ভারতের দক্ষিণ ভারতে একমাত্র কফি উৎপাদক। এই যে খাসটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে চেন্নাই, এখানে কি রয়েছে চেন্নাই। আর এখান থেকে দাগ কেটে দিলে এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর একদম দক্ষিণে দেখো, এই ম্যাপের একদম দক্ষিণে যে ফটো রয়েছে তার একদম কর্নারে গিয়ে দেবে ইন্দিরা পয়েন্ট, তার একদম কর্নারে কি পয়েন্ট দেবে, ইন্দিরা পয়েন্ট। এই ছিল আজকের পুরো সেট, 148 পাতা। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর না খাতা পেন নিয়ে বসে যাও, আমি যেগুলো দেবো 100 পেতে সাহায্য করবে, অতএব স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, তুমি লাভবান হবেই। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসবে কিছুক্ষণের মধ্যে।